বহে স্বপ্ন দলে হাসে কাঁদে মন নদী ও জীবন নদী ও জীবন নদীর বুকে চর বালুতে বাঁধে জানতে চাই তাদের ব্যথা বলতে চাই তাদের কথা বাতাস বহে স্বপ্ন দলে। প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। শুরু হলো নদী ও জীবন নিয়মিত অনুষ্ঠান। আমরা এই অনুষ্ঠানে আমাদের চরের যে জীবন, চরের মানুষের যে জীবন, সেই জীবনকে তুলে ধরি। আমরা তাদের সুখ দুঃখ, তাদের ছোট ছোট আশা আকাঙ্ক্ষা, তাদের ছোট ছোট স্বপ্নের কথা বলি এই জন্যে যে তারা আমাদের দেশে পিছিয়ে পড়া মানুষদের একটি গোষ্ঠী। আমাদের অর্থনৈতিক জরিপে, আমাদের বিভিন্ন গবেষণায়ও বলা হয়েছে এই চরগুলো এক একটা দারিদ্র্যের পকেট। কিন্তু কেন? আমরা তো পল্লী জীবনের উন্নয়নের জন্যে, আমরা গ্রামের উন্নয়নের জন্যে, আমরা সমগ্র এলাকার উন্নয়নের জন্য নানাবিধ কর্মসূচি গ্রহণ করছি, সরকারি পর্যায়ে, বেসরকারি পর্যায়ে। কিন্তু তারপরও বিশেষ করে চর অঞ্চলের যে অগ্রগতি, যে উন্নয়ন হওয়া উচিত, তার কিছুটাই হয় নাই। অনেকেই বলেন, যারা চর ভ্রমণ করে আসেন তারা বলেন যে সেখানে একদম মূল ভূখণ্ডের তুলনায় তারা যে কিভাবে বেঁচে আছে সেটা না গেলে বোঝা যায় না। আমরা আজকে আলোচনা করব এই চরের মানুষগুলোর যে হিস্সা, তাদের যে পাওয়ার কথা, সেটা তারা কেন পাচ্ছে না, উন্নয়নটা কেন হচ্ছে না, এই বিষয়টা দেখব এবং একটি তথ্যচিত্র দেখব। সেই তথ্যচিত্রের আলোকেও আমরা আমাদের অতিথির সঙ্গে আলোচনা করব। আজকের অতিথি বদিউল আলম মজুমদার। আপনার কাছে জানার চেষ্টা করব, আপনিও হাঙ্গার প্রজেক্টে আপনার দরিদ্র মানুষের সঙ্গে আপনার সম্পর্ক, তাদের উন্নয়নের জন্য আপনি কাজ করছেন। কিন্তু আমরা যে চরের কথা বলছি সেটি যে অর্থে পল্লী অঞ্চলই বলতে হবে, কিন্তু পল্লীর মধ্যে আরেকটি অঞ্চল, যে অঞ্চলটি আরও পিছিয়ে। কিন্তু কেন এত পেছনে এত বছর পরও? অনেক ধন্যবাদ। নিঃসন্দেহে পল্লীর জনগণ আমাদের শহরে যারা বসবাস করি তাদের তুলনায় অনেক কষ্টে আছে, দারিদ্র্যের মধ্যে আছে, এবং এর মধ্যে আবার যারা চরাঞ্চলে বসবাস করে তাদের অবস্থা আরও করুণ। এর অনেকগুলো কারণ আছে। একটা কারণ হলো অবশ্যই যে তাদের যে প্রাপ্য, তারা এই দেশের নাগরিক, এই দেশের মালিক হিসাবে মালিকের কতগুলো অধিকার আছে, কতগুলো প্রাপ্য আছে। একটা প্রাপ্য হলো, একটা অধিকার হলো রাষ্ট্রীয় সম্পদে তাদের অধিকার। এই যে যেমন আমাদের বাজেট হলো, এই বাজেটে আমাদের 1,14,000 কোটি টাকার মতো পুরো বাজেট। আমার যতটুকু মনে পড়ে 30,500 কোটি টাকার মতো আমাদের উন্নয়ন বাজেট। এটা কাদের উন্নয়ন? এই মানুষদের উন্নয়ন, তাদের অবস্থার পরিবর্তন এবং তাদের ভাগ্য উন্নয়ন। এখন এই ভাগ্য উন্নয়নের জন্য, তাদের দারিদ্র্য দূরীকরণের জন্য, তাদের অবস্থা পরিবর্তনের জন্য তাদের সম্পদ দরকার। এই সম্পদগুলো যদি তাদের কাছে পৌঁছে, তাহলে তারা এই সম্পদগুলো কাজে লাগিয়ে তারা সামনের দিকে এগোতে পারবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এই সম্পদগুলো পৌঁছে না অধিকাংশ ক্ষেত্রে। যেমন ধরেন, এই যে আমি এই হিসাবটা করে আমি একটা বিষয় তুলে ধরার চেষ্টা করি, যে তাদের প্রাপ্য কী এবং তারা কতটুকু পায়। যেমন 1,14,000 কোটি টাকার মধ্যে এটা যদি 15 কোটি মানুষের মধ্যে আমরা ভাগ করে দেই, আমরা এই ভাগটা যদি 5 জনের একটা পরিবারের জন্য তাদের কতটুকু হিস্সা, এটা প্রায় 38,000 টাকা মতো। এই বছরের বাজেটে তাদের হিস্সা 5 জনের পরিবারের প্রত্যেকটা নাগরিকের, বাংলাদেশের প্রত্যেকটি পরিবারের 5 জনের যদি পরিবারের সদস্য সংখ্যা হয় 38,000 টাকা। ঠিক তেমনিভাবে উন্নয়ন বাজেটে প্রায় 10,000 টাকা। এখন এটা তাদের প্রাপ্য,
কিন্তু এটা তাদের কাছে তারা সবটুকু পাওয়ার কথা নয়, কারণ এর বিরাট অংশ ব্যয় হয় সরকার পরিচালনার জন্য, আমাদের নিরাপত্তার জন্য, বেতন ভাতার জন্য, আমাদের বিদেশি ঋণের সুদ পরিশোধ করার জন্য, এইসব অনেক কাজে। কিন্তু এর অধিকাংশ সমপরিমাণ 5 জনের একটা পরিবারের যদি চরাঞ্চলে তারা বসবাস করে, এই বাজেটের যে তাদের হিস্সা 38,000 কোটি টাকা, তার প্রায় সমপরিমাণ সেবা তাদের কাছে পাওয়ার কথা, তাদের কাছে পৌঁছার কথা। কিংবা এই 10,000 যে উন্নয়ন খাতে ব্যয় হচ্ছে পরিবার প্রতি, এটারও সমপরিমাণ সেবা তাদের কাছে পৌঁছার কথা। এবং সমপরিমাণ সেবা যেমন ঋণ সেবা, ঋণ পেতে পারে তারা ওই যে খাদ্য সহযোগিতা পেতে পারে, তারা স্বাস্থ্য সেবা পেতে পারে, তারা শিক্ষা সেবা পেতে পারে, কিন্তু দুর্ভাগ্যবশত তারা এগুলো পায় না। এখন এটা না পাওয়ার জন্য কোন জায়গায়, কোথায় আপনার সমস্যাটা কোথায়? সেটা কি স্থানীয় সরকার শক্তিশালী নয় বলে, না অন্য কোনো? আমাদের কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা। আমি স্থানীয় সরকার নিয়ে বহু কথা বলি, কিন্তু তার ওই যে মুদ্রার এই পিঠ হলো কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা। এই কেন্দ্রীভূত শাসন ব্যবস্থায় সব কিছু নির্ধারিত হয় যে কেন্দ্রীয় পর্যায়ে। ইনফ্যাক্ট আমাদের যেই সকল সিদ্ধান্তগুলো আগে তৃণমূল পর্যায়ে নিত, যেমন একজন এসডিও পাকিস্তান আমলে যে সকল সিদ্ধান্ত নিত, এখন সেই সকল সিদ্ধান্তের অনেকগুলো নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর সম্মতি লাগে, এবং ব্যয়ও এই কেন্দ্রীয়ভাবে হয়, মন্ত্রণালয়ের মাধ্যমে, অধিদপ্তরের মাধ্যমে, সরকারি বিভিন্ন সংস্থার মাধ্যমে। তো এই একটা শিক্ষা, আমাদের এই ইতিহাসের শিক্ষা হলো সম্পদ, ক্ষমতা, দায় দায়িত্ব যত জনগণের কাছাকাছি পৌঁছে ততটা তাদের তত বেশি কল্যাণে আসে। তো সম্পদ অধিকাংশই ব্যয় হয় মন্ত্রণালয়ের মাধ্যমে। আপনি যদি হিসাব করে দেখেন, যে দেখবেন যে এই যে 38,000 টাকা কিংবা ওই যে 10,000 টাকা, তার একটা সামান্য অংশই কিন্তু ইউনিয়ন পরিষদের মাধ্যমে কিংবা স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যয় হয়, তার অধিকাংশই ব্যয় হয় বিভিন্ন অধিদপ্তর, বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে, যার খুব সামান্যই পৌঁছায়। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা বিষয়টা আরেকটু বিস্তারিতভাবে দেখার চেষ্টা করব। তো তার আগে আমরা একটা তথ্যচিত্র দেখব, যে চরের কথা আমরা বলছি, সেই চরের জীবনের, সেখানকার মানুষের কথা শুনবো এবং তাদের যে অবস্থানটা সেটার দৃশ্যাবলী একটু দেখব। তো চলুন এখন আমরা সেই তথ্যচিত্রটা দেখি। ক্ষুধা, দারিদ্র্য চরাঞ্চলের নিত্যসঙ্গী। এখানে সমস্ত দুঃখ কষ্ট ছাপিয়ে যেটা প্রকট আকারে দেখা যায়, সেটা হচ্ছে নিদারুণ খাদ্যকষ্ট। 3 বেলা খেতে পাওয়া চরবাসীদের কাছে স্বপ্নের মতো। দুপুরে যদি 4টা ভাতের জোগাড় হয়, তাই পানি দিয়ে রাখা হয় রাতের জন্য, আর সকালটা কাটে না খেয়েই। চরে এই চিত্র সারা বছরের। মূলভূমিতে মঙ্গা যেখানে বছরের একটা নির্দিষ্ট সময়ে, চরের মঙ্গা সেখানে 12 মাসের। পরিবারের জন্য শুধুমাত্র দুবেলা অন্ন সংস্থানের জন্যই পুরুষদের বাড়ি জমাতে হয় দূর দূরান্তে, কারণ এখানে কাজ থাকে সর্বসাকুল্যে বছরে 3 থেকে 4 মাস। ধরেন আমাদের নদী ভাঙা, ধরেন নদীতে কিছু নাই, এখন কি করে খাবো? ধরেন আমাদের এখন কেউ দিন না খেয়ে যাইতেছে, কেউ ঘুরে ভেয়ে যাইতেছে। ছাওয়াল পাল এখন ধরেন কত মানুষের ছাওয়াল পাল দেন ইসে পুড়ে রয়েছে, খাবার দেবে কোথায়তে? এখন খাবার কিছুই নাই, আমরা সাহায্য চাই না, কিছুই চাই না। আমাদের যদি কিছু কাজ করার জায়গা বা সাইড করে দেয়, তাহলে ওইটা দিলে আমাদের যথেষ্ট হবে। এখন আমরা কোথায় যাব বা কি করে খাবো? ধরেন পাট পরিধিখানে আর চলছে না, আমরা যে কি করব কি না করব এখন আমাদের ভাবি আমরা কোনো কুল পাচ্ছি না। বাকিটা সময় বন্যা, খরা আর নদী ভাঙনের সাথে লড়াই করে বেঁচে থাকতে হয় তাদের। চরবাসীরা এদেশের ভাগ্যপীড়িত জনগোষ্ঠী। একদিকে তারা যেমন প্রকৃতির নিষ্ঠুরতার শিকার, অপরদিকে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত। রাষ্ট্র দরিদ্র জনগোষ্ঠীর জন্য যেসব ভাতা ও বরাদ্দ নির্ধারণ করে, চরে সেগুলো পৌঁছয় না বললেই চলে। আমার স্বামী নাই, 2 টাকা তা আমি খাবো, তাছাড়া তো আমার পাওয়ার নাই। তারা যখন জুটাই পারে সাম দেয়, না পারে না দেয়, এত পরি থাই লাট দিন মুখ খুশি পরি থাই। সেখানে নেই পর্যাপ্ত সামাজিক নিরাপত্তা সেবা, সরকারি স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা। ফলে ক্ষুধা, দারিদ্র্য, অশিক্ষা আর নানা রোগ ব্যাধিতে বিপর্যস্ত চরবাসীদের জীবন। যদিও দারিদ্র্যের মাত্রা বিবেচনায়
এসব সেবামূলক কার্যক্রমে চরবাসীদের অগ্রাধিকার সবচেয়ে বেশি। কারণ মূলভূমিতে হতদরিদ্রের হার যেখানে শতকরা 20 থেকে 22 ভাগ, চরে সেখানে প্রায় শতকরা 80 ভাগ, আর চরের শতভাগ মানুষই দরিদ্র। এরপরেও বাস্তবে চিত্রটা ভিন্ন। সামাজিক নিরাপত্তা সেবা যাদের সবচেয়ে বেশি দরকার, তারাই এ থেকে বঞ্চিত। চরের বিপন্ন মহিলারা পায় না মাতৃত্বকালীন স্বাস্থ্যসেবা, বৃদ্ধরা বঞ্চিত হয় বয়স্ক ভাতা, বিধবা ভাতা থেকে। কারণ এসবের জন্য মূলভূমিতে গিয়ে উপজেলা অফিসে যোগাযোগ করতে হয়, যা সম্ভব হয়ে ওঠে না নানা প্রতিকূলতার কারণে। বেড়া ডাক্তারের কাছে আমার যাতায়াত খুব অসুবিধে। গাড়ি করে আঠা পাততো, অসুস্থ রোগী আঠা নিয়ে যাওয়ার মতন কায়দা হয়নি। তাও তালেবনগর পর্যন্ত গেছিলাম, তালেবনগর ডাক্তারদের ট্রিটমেন্ট করছি, সে ওষুধ পেয়ে দিয়েছিল, তা খায়া খুব বিশেষ কমলেও না বাড়লেও না, ওইভাবেই। গাড়িপত্র নাই, মহিষে গাড়ি নাহলে ঘোড়ার গাড়ি, বুঝছেন। আর ঘোড়ার গাড়ি একখান নিয়ে গেলে হয়তো 500 টাকা নাহলে 300 টাকা ভাড়া দিতেই হবে। চরবাসীদের উন্নয়ন কার্যক্রমের আওতায় নিয়ে আসতে প্রশাসনকেই এগিয়ে আসতে হবে। চরে রাষ্ট্রীয় সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করতে হবে। এই জন্য প্রয়োজনে প্রশাসনিক কার্যপ্রণালীতেও পরিবর্তন আনতে হবে। কারণ শুধুমাত্র কাগজে কলমে বাজেট বরাদ্দই যথেষ্ট নয়। চরবাসীদের জীবনচিত্র বদলে দিতে প্রয়োজন বরাদ্দের সঠিক বাস্তবায়ন। প্রিয় দর্শক, আমরা তথ্যচিত্রটি দেখলাম চরের জীবন নিয়ে। এখন একটা বিরতি নেব। বিরতির পর আবার ফিরে আসব নদীয় জীবন অনুষ্ঠানে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। বাংলাদেশের নদীয় জীবন, বাংলাদেশের নদীয় জীবন। আবার ফিরে এলাম নদীয় জীবন অনুষ্ঠানে। আমরা তথ্যচিত্রটি দেখেছি, তার আগে কথা বলছিলাম বদিউল আলম মজুমদারের সঙ্গে। আমরা আবার আলোচনায় ফিরে যাই। হ্যাঁ বদি ভাই, আমরা যে এখন তো তথ্যচিত্রটা দেখলাম, তার আগে কথা বলছিলাম তাদের সমস্যা এবং কিছুটা আইডেন্টিফাই করেছে, আপনি কেন্দ্রীভূত সিদ্ধান্তের কথা বলছিলেন। এখন ধরেন এই প্রেক্ষাপটে এই অবস্থার মধ্যেই তাদের জন্য কিছুটা সুযোগ সৃষ্টি করার জন্য কিভাবে কোন পদ্ধতি অবলম্বন করা যায় বা কি পদক্ষেপ নেওয়া যায়? দুটো পদক্ষেপ দরকার, সুস্পষ্ট পদক্ষেপ দরকার। প্রথম, আমাদেরকে একটা জিনিস অনুভূতিতে আনতে হবে যে তাদের যে ব্যাপক দারিদ্র্য, ব্যাপক পুষ্টিহীনতা এবং সম্পদের অভাব, আমরা তো এটা সুস্পষ্ট এই তথ্যচিত্র থেকে। এখন এরা দরিদ্র, কিন্তু এই দরিদ্রদের বৈশিষ্ট্যটা কী, আমাদেরকে এই প্রশ্নটা নিজেদেরকে করতে হবে। এরা কি শুধু কতগুলো চাহিদার সমষ্টি? এদেরকে কতগুলো শুধু ভাত, কাপড়, তারপরে চিকিৎসা, কিছু লেখাপড়া, এই সকল কিছু দিলেই তাদের সমস্যার সমাধান হয়ে যাবে? নাকি এর নেপথ্যে কারণ আছে, এর নেপথ্যে কতগুলো বিষয় আমাদের অনুভূতিতে আনার প্রয়োজনীয়তা আছে? যেই জিনিসটা আমাদের গুরুত্বপূর্ণ আমাদেরকে অনুধাবন করার, সেটা হলো যে এরাও মানুষ, আমাদের মতোই মানুষ, তাদেরও আশা-আকাঙ্ক্ষা আছে, তারাও তাদেরও সুখ দুঃখ বেদনা আছে, তাদেরও প্রত্যাশা আছে। এবং একই সাথে তাদের কতগুলো সে সৃষ্টিকর্তা প্রদত্ত কতগুলো অন্তর্নিহিত গুণাবলী আছে। তারাও সুযোগ পেলে নিজের জীবনের হাল ধরতে পারে, এবং তারাও সুযোগ পেলে নিজের ভাগ্য গড়তে পারে, তারাও সুযোগ পেলে সামনের দিকে এগোতে পারে। তাদেরকে সেই ক্ষমতা দিয়েই সৃষ্টি করা হয়েছে। এখন আমরা যদি এই তাদের বৈশিষ্ট্যগুলো আমাদের অনুভূতিতে এনে এই তাদের এইগুলোকে আমরা বলি আত্মশক্তি, নিজের শক্তি, এই নিজের শক্তি বিকাশের যদি সুযোগ করে দেই, তাদেরকে যদি জাগিয়ে তোলার প্রচেষ্টা চালাই, এবং তাদের মধ্যে যদি আত্মবিশ্বাস সৃষ্টি হয় যে আমার পক্ষেও সম্ভব, হ্যাঁ আমি একটা প্রতিকূল পরিবেশের মধ্যে আছি, কিন্তু আমার পক্ষেও সম্ভব একটা উন্নত, সমৃদ্ধ, একটা আত্মনির্ভরশীল, আত্মমর্যাদাপূর্ণ ভবিষ্যৎ সৃষ্টি করা, এবং এই আত্মবিশ্বাস যদি সৃষ্টি হয় এবং একই সাথে আমরা যদি তাদেরকে সংগঠিত করি, তাহলে কিন্তু তারাই অনেকগুলো সমস্যার সমাধান করতে পারবে। এবং তারা তাদের সংকটগুলো যদি আইডেন্টিফাই করতে পারে, এবং আপনি নেপথ্য কারণের কথা বলছেন, এবং এখানে আপনার একবার বলছিলেন চরের কিছু মানুষ বলছিলেন যে আমরা চরে যাই তো অনেক জমিতে চাষ করি, তো যখন ফসল আসে
তখন কিছু লোক গিয়ে আমাদের ফসল দখল করে নেয়, বলে এই জমির মালিক আমরা। তো এটা একটা বড় ধরনের সংকট। এদের এই যে দারিদ্র্য দূর না হয়, সারা বছর কিন্তু কাজ করলো, সারা সিজন কাজ করার পরে ফসলটা নিতে পারলো না, বরং উল্টো তাদেরকে বলা হয় যে তুমি আমার জমিতে চাষ করেছো, বরং এই জমিটা আটকে রেখেছো, আমাকে উল্টা পয়সা দাও। এই যে একটা বড় ধরনের সংকট। ইনফ্যাক্ট এটাই, তারা যদি সংগঠিত হয় তাহলে কিন্তু তারা এই সমস্যার সমাধান করতে পারবে, যৌথভাবে তারা সংগঠিতভাবে তারা এগুলো প্রতিরোধ করতে পারবে। এবং যখন সংগঠিত হয় তখন অন্যরাও তাদের কথা শুনবে, যে আমাদের রাজনীতিবিদরা, আমাদের প্রশাসনিক কর্মকর্তারা, এরাও তাদের কথা শুনবে। সংগঠিত শক্তির কাছে সংগঠিত শক্তি অনেক বেশি সোচ্চার। আর রবীন্দ্রনাথ এই সম্পর্কে অনেকগুলো সুন্দর কথা বলে গিয়েছেন। দারিদ্র্য হলো ভূতের ভয়ের মতো, একা থাকলে আসে, সমবেত হলে পালায়। কারণ অনেক সমস্যার সমাধান করা যায়। আরো সুন্দর করে বলেছেন উনি, এই বেলে মাটিতে কিছু হয় না, এবং বেলে মাটির সাথে আমরা চরের লোকের এই যে যোগসূত্রতা আছে, বেলে মাটিতে কিছু হয় না, বেলে মাটি থেকে আঠালো মাটিতে তৈরি করতে হয়, তার মধ্যে একটা যোগসূত্র সৃষ্টি করতে হয়। মানুষ যদি বিচ্ছিন্ন বিক্ষিপ্ত থাকে তাহলে কিন্তু অনেকগুলো সমস্যার তারা সমাধান করতে পারে না। পানি ধারণ করার জন্য যেমন মাটিকে একত্রিত করতে হয়, বেলে মাটিকে আটাল মাটিতে পরিণত করতে হয়, ঠিক তেমনিভাবে এই মানুষের কর্মকাণ্ডকে উৎসাহিত করার জন্য, তাদের ভাগ্য উন্নয়নের, তাদেরকে কারিগরে পরিণত করার জন্য তাদেরকে সংগঠিত করা, তাদেরকে জাগিয়ে তোলা, তাদেরকে উৎসাহিত করা, বিশ্বাসী করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সাথে তাদের যে এটা হলো তাদের দিক থেকে, এবং যারা দরিদ্র তাদেরকেই কিন্তু ওই যে দারিদ্র দূরীকরণের প্রাথমিক কারিগর হতে হবে। কেউ এসে তাদের দারিদ্র দূরীভূত করে দিতে পারবে না, তারা সহায়ক পরিবেশ সৃষ্টি করতে পারে। রবীন্দ্রনাথ এই ব্যাপারে আরেকটা সুন্দর কথা বলেছেন, সুন্দর কবিতার লাইন, যে তোরা পারবি না কেউ ফুল ফুটাতে, যতই তোরা পাপড়ি টানিস আঘাত করিস বোটাতে, তোরা পারবি না কেউ ফুল ফুটাতে। ফুলের ধর্ম কিন্তু ফুটা, ফুল ফুটবেই, সুযোগ পেলেই ফুল ফুটবে। কিন্তু আমরা যে কাজটা করতে পারি, যে আমরা মালির কাজটা করতে পারি, ফুল গাছটাকে রক্ষা করতে পারি, ওই যে আগাছা পরিষ্কার করে দিতে পারি, পানি দিতে পারি, এগুলো করতে পারি। কিন্তু এটা যদি আমরা করি এবং ফুল গাছটাকে যদি বাড়তে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়, তাহলে ফুল গাছ ফুল দেবেই। ঠিক তেমনিভাবেই এই সকল মানুষগুলোরও তাদের যে অন্তর্নিহিত ক্ষমতা, এই অন্তর্নিহিত ক্ষমতার যদি বিকাশ ঘটে, তারা নিজের ভাগ্য গড়তে পারবেই। এই ক্ষমতা দিয়েই সৃষ্টির মাহাত্ম্য এখানে। হ্যাঁ, রাইট। হ্যাঁ, আপনি যে মালির কথা বলছিলেন, মালির ভূমিকায় আপনার তো দুটো সেক্টর আসতে পারে। একটা সরকারি ব্যবস্থা তো আছে, স্থানীয় সরকার, জনপ্রতিনিধি, আর দ্বিতীয়ত আপনার যারা আপনার স্বেচ্ছাসেবী কিংবা ধরেন আপনার বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো, তারা যৌথভাবে হোক বা এককভাবে হোক বা আলাদা আলাদাভাবেই হোক এই জিনিসটা করতে পারে। তো এখন কোন ক্ষেত্রটিকে বেশি আপনার ধরেন আপনার গুরুত্ব দেওয়া দরকার, যে স্থানীয় সরকার, এবং সেটা কিভাবে করতে পারবে, স্থানীয় সরকারের কি ভূমিকা হওয়া দরকার? আমাদের বেসরকারি সংস্থাগুলো একটা বিরাট ভূমিকা আছে। তারা মানুষকে সংগঠিত করতে পারে, তাদের মানুষকে আত্মবিশ্বাসে বলীয়ান করতে পারে, তাদের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়, অধিকার যাতে পেতে পারে, এই জন্য তারা ভূমিকা পালন করতে পারে। কিন্তু অধিকাংশ সম্পদ, অধিকাংশ দক্ষ জনবল সরকারের হাতে, তাই সরকারকে এগুলো যোগান দিতে হবে। এবং ইউনিয়ন পরিষদ হতে পারে, এই স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো হতে পারে মাধ্যম। আমি এখানে একটা উদাহরণ দিতে চাই, একটা খেলার উদাহরণ। একটা খেলাতে গুরুত্বপূর্ণ কারা? সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তারপরে হলো এই যে কোচ ম্যানেজার, তারপরে রেফারি, এবং এরপরে উপকরণ যারা দেয় তারা গুরুত্বপূর্ণ। এই যে উন্নয়ন যদি আমরা খেলা দেখি, খেলা হিসাবে খেলার সাথে তুলনা করি, তাহলে এই দরিদ্র জনগোষ্ঠী, এই চরের অত্যন্ত বঞ্চিত জনগোষ্ঠী খেলোয়াড়, তাদেরকে কিন্তু খেলতে হবে, তাদেরকে কিন্তু মাঠে নামতে হবে, তাদেরকে কিন্তু গোল করতে হবে। তো এই খেলোয়াড়কে প্রস্তুত করে দিতে পারে বেসরকারি সংস্থাগুলো এবং আমাদের এই যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো। তারা ম্যানেজারের ভূমিকা পালন করতে পারে, যে তাদের যে অন্তর্নিহিত ক্ষমতা আছে, যে একজন তো এই যে পেলে হিসেবে জন্মগ্রহণ করে না, পেলে গড়ে উঠেছে, এবং যে কোচ ম্যানেজার এরা কিন্তু এই ভূমিকাটা পালন করে। ঠিক মানুষের যে অন্তর্নিহিত অগাধ ক্ষমতা আছে, এই ক্ষমতাটি বিকশিত করার ব্যাপারে এই কোচরা
ভূমিকা পালন করতে পারে, ম্যানেজার ভূমিকা পালন করতে পারে। একই সাথে আমাদের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো এই কাজগুলো করার সাথে সাথে তারা যে সরকারি সেবাগুলো, সরকারি সুযোগ সুবিধাগুলো জনগণের কাছে স্বচ্ছতার সাথে, দায়বদ্ধতার সাথে এবং ওই যে কার্যকারিতার সাথে জনগণের কাছে পৌঁছে দিতে পারে। চরে তো আবার এলাকা ভিত্তিতে যদি আপনি এলাকা হিসাবে জনসংখ্যা ধরেন তাহলে অ্যাভারেজে কম হয়ে যায়, তখন ওরা তখন জনসংখ্যা যেখানে বেশি সেখানে চলে যাচ্ছে। তাহলে ওইটা চরের লোকের প্রাপ্তির জন্য আপনি একটা কথা বারবার বলেন, একটা হচ্ছে হিস্সা আর একটা হচ্ছে প্রাপ্তি। তো হিস্সা তো আছে কিন্তু প্রাপ্তি হচ্ছে না। তাহলে চরের প্রাপ্তির জন্য কেন্দ্রীয়ভাবে কি বলে দেওয়া উচিত যে মিনিস্ট্রিতে কিংবা বাজেটের সময় যে চরের জন্য এই টাকাটা? চরের মানুষের অবস্থা অত্যন্ত করুণ, তাই চরের জন্য বিশেষ বরাদ্দ থাকতেই পারে, থাকা আবশ্যক, আমি এর সাথে একমত। কিন্তু এই যে সাধারণ মানুষদের হিস্সাটা পৌঁছে না, যেমন আমি এডিপির কথা বলেছি, এডিপির যদি আমি বলেছি একটা পরিবারে 10,000 টাকা তাদের প্রাপ্য, কিন্তু একটা ইউনিয়নে এই যে একটা ইউনিয়নে যে এডিপির খাত থেকে যেই সরাসরি যায়, সরাসরি বরাদ্দ এই 2-3 লাখ টাকা যায় একটা ইউনিয়নে। এই টাকা দিয়ে তেমন কিছু হয় না। তো যেটা হতে পারে, যেটা হওয়া উচিত, এই যে অর্থগুলো যে কেন্দ্রীয়ভাবে বিরাট অর্থ ব্যয় হয়, এই অর্থগুলো বিকেন্দ্রীকরণের মাধ্যমে, যেমন একটা ইউনিয়নে এবং ইউনিয়নের আয়তায় চরগুলো আসে, একটা ইউনিয়নে যদি 4-5 লাখ টাকা সরাসরি দিয়ে দেয়, 4-5 লাখ টাকা সরাসরি দিয়ে দেয়, এবং এই টাকাগুলো স্বচ্ছতার সাথে ব্যয় হবে, দায়বদ্ধতার সাথে ব্যয় হবে। কিভাবে জনগণই এটা নিশ্চিত করতে পারে? যেমন জনগণকে যদি সংগঠিত করা হয়, তাহলে তাদের প্রকাশ্য বাজেট মিটিং হতে পারে, তাদের প্রকাশ্য পরিকল্পনা সভা হতে পারে, যেমন ভারতে হয় যে এই যে গ্রাম সভা বলে, তারা বছরে 3-4 একত্রিত হয়ে পরিকল্পনা করতে পারে, এবং একই সাথে ইউনিয়ন পরিষদের যারা সদস্য, যারা চেয়ারম্যান, তারা তাদের হিসাব নিকাশ বুঝিয়ে দিতে পারে। এবং এর মাধ্যমে যদি সম্পদ ওখানে যায় এবং দায়বদ্ধতাটা যদি নিশ্চিত করা হয় এবং মানুষ যদি কার্যকরভাবে অংশগ্রহণ করে, তাহলেই ওই এলাকার সম্পদগুলো যাবে, সম্পদগুলো যথাযথভাবে ব্যয় হবে, মানুষের কল্যাণে ব্যয় হবে। এবং আমি এই প্রসঙ্গে বলতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সুস্পষ্ট হয়ে বলেছেন, তার একখানা চটি বই আছে, তিনি 95 সালে লিখেছেন দারিদ্র্য দূরীকরণ কিছু চিন্তা ভাবনা। এই বইতে তিনি সুস্পষ্ট হয়ে বলেছেন এই স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। উনি বলেছেন পরিষ্কারভাবে যে এই যে আমলাতান্ত্রিক রাষ্ট্র কাঠামো, এর মাধ্যমে কিন্তু দারিদ্র্য দূরীকরণ সম্ভব নয়। এই জন্য বিকেন্দ্রীভূত শাসন ব্যবস্থার দরকার, এই জন্য স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা দরকার, ওখানে সম্পদ দেওয়া দরকার, এবং দরিদ্রদের আরও বেশি অংশগ্রহণ ওখানে নিশ্চিত করা দরকার। এবং এই প্রেসক্রিপশন আমাদের আছে, এবং আমাদের এই সরকার প্রধানের কাছেই আছে, চিন্তা আছে, প্রেসক্রিপশন, এখন সেগুলো কার্যকর করা এবং সেগুলো সিস্টেমটা সেটা বাস্তবায়ন করা। তো অনেক ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আপনার বক্তব্য বলার জন্য। প্রিয় দর্শক, আমরা এখন একটা ছোট্ট বিরতি নেব। বিরতির পর আবার ফিরে আসব নদীয় জীবন অনুষ্ঠানে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। বাংলাদেশের নদীয় জীবন, বাংলাদেশের নদীয় জীবন। প্রিয় দর্শক, বিরতি থেকে ফিরে এলাম আবার নদীয় জীবন অনুষ্ঠানে। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে এই অনুষ্ঠান দেখার পরে, আমাদের অতিথির বক্তব্য শোনার পরে, তাহলে আপনারা সেটা আমাদেরকে জানাবেন। আপনাদের মতামত আমরা আমাদের অনুষ্ঠান পরিকল্পনা করার ক্ষেত্রে ব্যবহার করব। আপনাদের মতামত জানাবার ঠিকানা: প্রযোজক নদী ও জীবন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীর উত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 01712626198। আরেকটি ফোন নাম্বার 01715715486। ইমেইল nodiojeebon@banglavision.tv। প্রিয় দর্শক, আমরা আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাই। নদীর বুকে চর বালুতে বাঁধে ঘর, জানতে চাই তাদের ব্যথা, বলতে চাই তাদের কথা। বাতাস বহে স্বপ্ন দোলে,
পাশে কাঁদে মন